জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার। নমস্কার, শুভ সন্ধ্যা। জনসমুদ্রের সুখ দুঃখের সঙ্গী হয়ে দেখতে দেখতে 2 দশকে পা দিল আমাদের সেরা বাঙালি অনুষ্ঠান। আর আগের এতগুলো বছর ধরে ব্যতিক্রমী বাঙালিদের সম্মানিত করার যে পরম্পরা আমরা বজায় রেখেছি, এই বছরও তার কোনো ব্যতিক্রম হবে না। কৃতীদের উপস্থিতির আলোয় আলোকিত হয়ে উঠবে এই মঞ্চ। তবে অন্যান্য বারের চেয়ে এই অনুষ্ঠান অনেকটাই আলাদা। কতটা আলাদা? ইঙ্গিতে বলতে পারি 20-তে 20। শুনতে অনেকটা স্কুলের ক্লাস টেস্টের নম্বরের মতন শোনাচ্ছে তো? উত্তর কিন্তু অনুষ্ঠানের শেষে। তবে এখন সময় সুরের আবহে অনুষ্ঠানের শুভ সূচনার। মঞ্চে আসতে অনুরোধ করব শিল্পী প্রকৃতি মুখোপাধ্যায়কে। ভেরি কখন আমার খুলবে দুয়ার, নাই কোদেরি নাই কোদেরি। ওই ঝঞ্ঝার ঝঙ্কার ঝঙ্কারে বাজলো ভেরি কখন আমার খুলবে দুয়ার, নাই কোদেরি নাই কোদেরি। ওই ঝঞ্ঝার ঝঙ্কার ঝঙ্কারে বাজলো ভেরি তোমার তো নয় ঘরের মেলা, গুণের খেলা গো। তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরা ফেরি। ওই ঝঞ্ঝার ঝঙ্কার ঝঙ্কারে বাজলো ভেরি মরণ তোমার পারের তরি, আদন তোমার পালের হাওয়া। তোমার বিনা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া হারিয়ে যাওয়া। মরণ তোমার পারের তরি, আদন তোমার পালের হাওয়া। তোমার বিনা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া হারিয়ে যাওয়া। ভাঙলো যাহা পড়লো ধুলায়, যাত্রা চুলায় গো। ভরলো যাতায় দেখ না রে ভাই বাতাস, ঘেরি আকাশ ঘেরি। ওই ঝঞ্ঝার ঝঙ্কার ঝঙ্কারে বাজলো ভেরি কখন আমার খুলবে দুয়ার, নাই কোদেরি নাই কোদেরি। ওই ঝঞ্ঝার ঝঙ্কার ঝঙ্কারে বাজলো ভেরি গানের হাত ধরে যেন কোন সুদূর জগতে চলে গিয়েছিলাম। সেখান থেকে আবার অনুষ্ঠানে ফেরা যাক তাহলে। প্রিয়াঙ্কা, 1 বছর পর আবার সেরা বাঙালির মঞ্চে তোমার সঙ্গে দেখা। একদমই। তবে বছরের এই দিনটা আমার কাছে আরও একটা কারণে স্পেশাল, জানো তো? সে তো এতগুলো কৃতি মানুষকে একসঙ্গে পাওয়াটা সবসময় স্পেশাল, তার ওপরেও কিছু আছে নাকি? আছে তো, গল্প। আমাদের সেরা বাঙালিদের সত্যি গল্প। এমন মানুষদের জীবনের গল্প শোনাটাও তো একটা বড় পাওয়া, বলো? আমাদের সেরা বাঙালিদের জীবনের অজানা এইসব গল্প কোথাও নতুন করে বাঁচতে শেখায়, অনুপ্রেরণা দেয়, এগিয়ে চলার রসদ যোগায়। এটা একেবারে আমারও মনের কথা বলেছ।
এই মানুষগুলো নিজের জীবন দিয়ে কঠোর পরিশ্রম আর অসাধারণ ইচ্ছে শক্তির জোরে যেন এক একটা রূপকথার গল্প লিখে চলেন। সেরা বাঙালির মঞ্চে সেই সব গল্পগুলো শুনতে পাওয়া সত্যি এক পরম পাওয়া। তাহলে আজ অনুষ্ঠানের শুরুতে কোন গল্প শুনবো আমরা? কোন গল্প নয়, বলো কোন কোন গল্প শুনবো? স্বপ্নের উড়ানের গল্প, কলকাতার রাজপথ থেকে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট, হুগলির প্রত্যন্ত গ্রাম থেকে ইংল্যান্ডের রাজপ্রাসাদে উড়ানের সত্যি রূপকথার গল্প। কেউ নিজেকে বদলে নেন নতুন চরিত্রে, কেউ সাজিয়ে তোলেন চরিত্রদের, কেউ আবার চরিত্রদের ধরে রাখেন লেন্সে চোখ রেখে। এমনই 3 কন্যার কাহিনী। ছোট থেকেই একটা চরিত্র হয়ে উঠতে চাইতো মেয়েটা, তার নিজের আঁকা ছবিতে কিংবা কোনো গল্পের। ভর্তি হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে, কিন্তু মন সারাক্ষণ পড়ে থাকতো ফিল্ম সেটে। সমস্ত খুঁটিনাটি নিয়েই তার অগাধ কৌতূহল। 2009 সালে ম্যাডলি বাঙালিতে তানিয়া চরিত্রের সুযোগ, সেই অভিনয়ের শুরু। এরপর অনসূয়ার অনেক গল্পের সাক্ষী আরব সাগর। ইতিহাসটা তৈরি হলো 2024-এ 77তম কান চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে আঁ-সেরতা ড্যাগার বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত দ্য শেমলেস চলচ্চিত্রের জন্য। ওভারওয়েলমিং, সাংঘাতিক যে কি এটা আমার যে ছবি ওখানে সিলেক্টেড হয়েছে, লোকে দেখতে পারবে ওরকম একটা বড় ইন্টারন্যাশনাল স্টেজে, আমি তো সেটাতেই খুশি ছিলাম। তারপরে যে এত ভালো রেসপন্স হবে, এই অ্যাওয়ার্ড হবে, সেটা যে আগে কেউ পায়নি, এটা যে হিস্টোরিক, এগুলো তো আমি কিছু জেনে যাইনি। খুবই ইমোশনাল একটা মোমেন্ট। একজন নিজে পর্দায় চরিত্র হতে চেয়েছিলেন, আরেকজন চেয়েছিলেন নেপথ্য কারিগর হতে। সারাদিন ধরে ক্যামেরা নিয়ে শুট করা মেয়েদের কম্য নয়। ও তো মেয়ে, এত কিছু কাজ থাকতে সিনেমাটোগ্রাফি কেন? ইন্ডাস্ট্রির এই ভাবনাটাকেই জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন SRFTI এর প্রাক্তনী সিনেমাটোগ্রাফার মধুরা পাল। কেউ কোনোদিন শুরুর দিকে আমাকে কেউ কাজ নিয়ে প্রশ্ন করেনি যে তুমি কি কাজটা ভালো করো, সেটা কেউ কোনো জিজ্ঞেস করেনি। আমি কি ক্যামেরা ঘাড়ে তুলতে পারবো, সেটা সব প্রশ্ন ছিল। ফার্স্টে খুব মনে হতো যে আমার এটাতে কিছু বলা উচিত, রাগ করা উচিত, রিয়াক্ট করা উচিত। তবে রিয়েলাইজ করবো যেটাতে রিয়াক্ট করে বা রাগ করে কোনো লাভ নেই, কারণ কি এটাই হচ্ছে নোশন যেটা আমাকে কাজ করেই চেঞ্জ করতে হবে। বাবা মা দুজনেই আর্ট ফটোগ্রাফার। বাবার স্টুডিওর ডার্ক রুমটা ছোট থেকেই মধুরার কাছে ছিল বিস্ময়ে ভরা। সেই বিস্ময়ই তাঁকে প্রেরণা যোগায় আজও। এই মুহূর্তে টালিগঞ্জের অন্যতম ব্যস্ত সিনেমাটোগ্রাফার তিনি। তাঁর প্রাপ্তির ঝুড়িতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের স্পেশাল এনকারেজমেন্ট অ্যাওয়ার্ডও। দুই কন্যা যখন সিনেমার রূপলী জগতে গড়ছেন নতুন পথ, তখন আরেক কন্যা মজেছেন অন্যকে সাজানোর স্বপ্নে। তিনি সিঙ্গুরের প্রিয়াঙ্কা মল্লিক। মায়ের ইচ্ছে ছিল মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু মেয়ে যে অন্য স্বপ্ন বুনছে, আর সেই স্বপ্নে জীবন কাঠি ছোঁয়ালো একটা চিঠি। সুদূর লন্ডনের বাকিংহ্যাম প্যালেস থেকে যে চিঠি এসে পৌঁছয় সিঙ্গুরের বাদনান গ্রামে। সেই চিঠি কে পাঠিয়েছিল জানেন? রানী ক্যামিলা, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের স্ত্রী। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক, আনুষ্ঠানিকভাবে কুইন কনসর্ট ঘোষণা করা হয় চার্লসের স্ত্রী ক্যামিলাকে। আর সেই রাজকীয় অনুষ্ঠানে রানীর একটা পোশাকের নকশা গেছিল হাজার হাজার মাইল দূরে হুগলির প্রত্যন্ত গ্রাম বাদনান থেকে। নকশা তৈরি করেন ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা। দেশ বিদেশের বহু বিখ্যাত পোশাক শিল্পীর ভিড়ে প্রিয়াঙ্কার ডিজাইন করা ইটার্নাল রোজ আলাদা করে নজর কাড়ে রানীর। চিঠিতে জানান তার মুগ্ধতার কথাও। আমি ভাবতেও পারিনি, আমি বুঝতেও পারিনি যে করোনেশনে আমার ডিজাইন ড্রেসটা করোনেশনে একটা ইভেন্টে পড়বে। তো দেন আমি খুব খুশি হই। তখন আমাকে কুইনের অফিস থেকেই বলা হয় কিং চার্লসের জন্য কিছু ডিজাইন করতে। দেন আমি দ্য কসমিক বাটারফ্লাই বার্ডস ডিজাইন করি, হুইচ সিম্বলাইজ দ্য এন্টায়ার পজিটিভ ট্রান্সফরমেশন উইথ কিং চার্লস করোনেশন। ফার্স্ট বাকিংহাম প্যালেস থেকে জানানো হয় যে কুইন ক্যামিলা অ্যান্ড দ্য কিং চার্লস 3 ওরা আমার সাথে ভার্চুয়ালি জুমে কথা বলতে চান। তো ভিডিও
কনফারেন্সে, সো দ্যাট যখন আমার সাথে 5 মিনিট মতো কথা হয়েছিল দুজনের, মানে খুব খুশি, দে আর সো মাচ হ্যাপি। অভিনয় থেকে সিনেমাটোগ্রাফি কিংবা ফ্যাশন ডিজাইনিং, কাজের জগতে অর্ধেক নয় পূর্ণ আকাশের দাবিদার তাঁরা প্রত্যেকে সেরা বাঙালি। তাঁদের সাফল্যকে এবিপি আনন্দর কুর্নিশ। সেরা বাঙালি 2024 মঞ্চে ডেকে নেব অনুসয়া সেনগুপ্ত, মধুরা পালিত এবং প্রিয়াঙ্কা মল্লিককে। তাঁদের হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব বাংলার উজ্জ্বল তারকা আরেক সেরা বাঙালি আবির চট্টোপাধ্যায়কে। মঞ্চে ডেকে নেব লাল বাবা রাইজের পক্ষ থেকে গণেশ শেঠকে। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। সত্যি স্বপ্নের উড়ান, তবে এই উড়ানের পরতে পরতে লুকিয়ে আছে এই অসামান্য কৃতীদের মেধা আর কঠোর পরিশ্রম, হার না মানার লড়াই। আর সেই লড়াইতেই কখনো আবার উত্তাল হয়ে ওঠে রাজপথ। কিছু মানুষ হয়ে ওঠেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদের মুখ, কেউ আবার মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই কাটিয়ে দেন গোটা জীবন। আরজিকর হাসপাতালের ভয়াবহ ঘটনাটার পর গত কয়েক মাসে সেটাই তো বারবার দেখলাম আমরা। আর প্রতিবাদের গর্জনে যখন কেঁপে উঠেছে রাজপথ, তখন আবার কোনো ব্যতিক্রমীকে দেখি শহরের কোলাহল থেকে বহু দূরে নীরবে করে চলেছেন গরিব মানুষের সেবা, সেটাই তার প্রতিবাদ। কুর্নিশ সেই মানুষগুলোকে যারা আজও অন্যায়ের প্রতিবাদে গর্জে ওঠেন, তারা যেন বলে ওঠেন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। তোমার আবেগ, তোমার কথা থেকেই বুঝতে পারছি এবার সম্মান জানানোর পালা সেই ব্যতিক্রমীদের যারা গোটা সমাজকে দাঁড় করিয়েছেন আয়নার সামনে। এই মানুষগুলোর জন্যই আজও সুন্দর এ পৃথিবী। এক চিকিৎসক শত প্রলোভন এড়িয়ে প্রত্যন্ত গ্রামের মানুষের পাশে থেকে হয়ে ওঠেন জনসেবার মূর্ত প্রতীক। আরেক প্রধান শিক্ষিকা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে রোপণ করেন প্রতিবাদের বীজ। এদের কেউ দেন মেরুদণ্ড সোজা রাখার শিক্ষা, কেউ আবার তাঁর কাজে ছড়িয়ে দেন জীবনবোধের সহজ পাঠ। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। তাঁর গবেষণার বিষয় ছিল শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। তাই বোধহয় সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ময়দান না ছাড়ার অঙ্গীকারে তিনি বলে ওঠেন, যেতে পারি কিন্তু কেন যাব। হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। শিল্পী বাবা যামিনীকান্ত মাইতি ছিলেন লিওনার্দো দা ভিঞ্চির অনুরাগী, তাই সাধ করে মেয়ের নাম রেখেছিলেন মোনালিসা। তবে বাবার মতো ছবি আঁকিয়ে নয়, কলুষিত সমাজের ছবিটাই পাল্টে ফেলতে চান তিনি। যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে আঠেরোর নিচে এসে ডিসিশন নিতে হবে। যদি একটা মেয়ের 12 বছরের বিয়েকে আমরা আটকাতে না পারি, তাহলে একটা মেয়ের 12 বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে। ছোট থেকেই তুখোড় বক্তা, মক পার্লামেন্টে কিশোরী মোনালিসার যুক্তিবান শুনে মুগ্ধ হতেন শ্রোতারা। আমার কাছে যেটা অন্যায় বলে মনে হয় সেটার বিপক্ষে দাঁড়িয়ে যে কথা বলা, এটা শিখেছি কিন্তু আমার বাবার কাছ থেকে। এবং আমি এটাও শিখেছি যে যখন তুমি প্রতিবাদ করবে, তুমি তোমার উল্টো দিকের লোকটাকে কখনোই শত্রু বলে মনে করো না। সে একটা ভুল করছে, একটা ভুল রাস্তায় চলছে, অতএব তোমার বলার মধ্যে সেই নমনীয়তা, সেই যুক্তি কিন্তু থাকবে।
বয়স যখন 7, একরোখা মেয়ে জেদ ধরেছিল প্রতিযোগিতায় সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতায় সে আবৃত্তি করবে। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। বড়দের প্রতিযোগিতায় নামা একরত্তি মেয়েকে সান্ত্বনা পুরস্কার দিতে চেয়েছিলেন আয়োজকরা। আত্মসম্মানী মেয়ে নেয়নি সে পুরস্কার, সেই মেয়েই আজ স্কুলের হেডমিস্ট্রেস, বাংলার দিদিমণি। আন্দোলনের শহরে উৎসবের প্রশ্নে যখন দ্বিধাবিভক্ত সমাজ, তখন তিনি এক উঠোনে টেনে এনেছিলেন আন্দোলন আর উৎসবকে। আমি মনে করি আমরা উৎসবের মধ্যেই রয়েছি। আজ যে সমাজ শোধনের উৎসব চলছে, আমি মনে করি দিদিমণি হিসেবে এবং একজন মা হিসেবে, মানুষ হিসেবে, যে এই উৎসবে আমাদের প্রত্যেক দিনই আমাদের স্নান করা উচিত। সমাজ শোধনের সেই উৎসবে সামিল এক চিকিৎসক বঙ্গকন্যাও। আরজিকর মেডিকেল কলেজেই কেটেছে তার ছাত্র জীবন। সেই সেকেন্ড হোমেই এক তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতির কথা শুনে কেঁপে উঠেছিলেন। অস্ফুটে বলে উঠেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু জাস্টিস চাওয়ার পদ্ধতিটা ছিল ভিন্ন। কাজ বন্ধ করে নয়, গরিব গুরব অসহায় মানুষগুলোর চিকিৎসার মধ্যে দিয়েই প্রতিবাদের আগুন জ্বালিয়ে রেখেছিলেন তিনি। কাজ চালিয়ে যাওয়াটাই তাঁর কাছে প্রতিবাদের হাতিয়ার। তিনি চিকিৎসক অনিন্দিতা ঝা, পূর্ব মেদিনীপুরের কসবাগোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। ওই প্রতিবাদটা যেমন কর্তব্য, এই ওষুধ দেওয়াটা আমার দায়িত্ব। দুটোর কোনোটাকেই আমি তুল্যমূল্য বিচারে কোনোটাকে আমি ছোট করতে পারিনি। এই প্রতিবাদটাও আমার দায়িত্ব। কর্মসূত্রে 17 বছর আগে চলে এসেছিলেন বাংলা ওড়িশার সীমান্তে এই প্রত্যন্ত গ্রামে। দিন আনি দিন খাওয়া মানুষগুলোর কারো কাছে তিনি দিদিমণি, তো কেউ ডাকেন মা বুড়ি। যে সময়টা আমি ছুটিতে ছিলাম, আরজিকরের ঘটনা আপনাকে আমি বললাম, তারপরে আমি যেদিন জয়েন করলাম, একজন ঠাকুমা, তিনি দীর্ঘদিন আমার কাছে ওষুধ খান, তিনি আমাকে দেখতে পেয়ে এসে হাউমাউ করে আমায় কেঁদে জড়িয়ে ধরলেন, চুমুক খেলেন। আমি ভাবলাম ওনার বাড়িতে কিছু হয়েছে বোধহয়, যেরকম এখানে হয় আর কি, বাড়িতে সমস্যা। আমি জিজ্ঞেস করাতে বললেন যে, তুই ছিলি না, আমি বাড়িতে টিভিতে দেখলাম একজন ডাক্তার দিদিমণিকে মেরে দিয়েছে, তুইও আসছিস না, আমার মনে হলো তোকেই মেরে দিয়েছে। আমি বাড়িতে খুব কান্নাকাটি করলাম। আমার নাতি বললো, না না, এটা অন্য দিদিমণি। আজকে এতদিন বাদে তোকে দেখে আমার শান্তি হলো। এই নিখাত ভালোবাসা আমি কোথায় পাবো? এগরা থেকে রোজ 15 কিলোমিটার পথ পেরিয়ে এই ভালোবাসার মানুষগুলোর সেবা করতে আসেন তিনি। চিকিৎসক বাবার কাছ থেকেই পেয়েছিলেন সেবার মন্ত্র আর মেরুদণ্ড সোজা রাখার শিক্ষা। লড়াইটা কঠিন, তবু ময়দান ছাড়তে নারাজ এই দুই নারী। দিনবদলের কাণ্ডারি, সমাজের মননকে কলুষমুক্ত করতে বদ্ধপরিকর যাঁরা, তাঁদের শ্রেষ্ঠত্বকে কুর্নিশ, তাঁরাই সেরা বাঙালি। অনিন্দিতা ঝা এবং মোনালিসা মাইতিকে মঞ্চে ডেকে নেব, আর তাদের হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব আরেক সেরা বাঙালি, স্বনামধন্য পরিচালক সুজিত সরকারকে। মঞ্চে ডেকে নেব শালিমার কেমিক্যাল ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর তিলক ভট্টাচার্যকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সত্যি শুভ্রজিৎ, বলতে কোনো দ্বিধা নেই, এই ধরনের মানুষগুলোর জন্যই এই পৃথিবী, এই সমাজ, এই শহর আজও বাসযোগ্য। এমন মানুষগুলোই তো আগলে রাখেন আমাদের নাগরিক অধিকারগুলো।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শিখাটাকে যারা আগলে রাখেন, এমন দুজন মানুষের কথা তো শুনলে, কিন্তু এরা তো একা নন। সামাজিক দূষণ হোক বা পরিবেশ দূষণ, সুস্থ সমাজ জীবনের পথে সমস্ত কাঁটা সরাতে এরা জীবন পণ করে লড়াই চালিয়ে যাচ্ছেন। এই অধিকারগুলোর চেয়ে দামি আর কী বা থাকতে পারে বলো তো? দেখো, নারীর অধিকার নিয়ে এত কথা হয়, পুরুষের অধিকার নিয়ে কটাই বা কথা শুনি আমরা। আর পরিবেশ, সে তো যুগে যুগে দেশে দেশে পলিসি মেকারদের কাছে সবসময়ই দৌড়ানি। গাছেরা ভোট দেয় না, তাই হয়তো। কিন্তু কিছু মানুষ লড়াইটা চালিয়ে যান। একদিকে পুরুষের অধিকার, আর একদিকে এক বুক পরিচ্ছন্ন বাতাসের অধিকার। যুদ্ধের ফ্রন্টটা হয়তো আলাদা, কিন্তু লড়াই কিছু কম কঠিন নয়। আসলে সংকল্প যাদের পাহাড়ের মতো অটল, তাঁরা যুদ্ধক্ষেত্র থেকে সরে যান না। এমনই লড়াকু দুই মানুষের কথা এবার শুনব। সবাই মিলে ঠিক করলো যে আমাকে পুড়িয়ে মারবে। ছেলেরা না আমাদের সমাজে খুব একটা স্যান্ডউইচ। মহাবিশ্বের জন্ম হয়েছে যে প্রকৃতি ও পুরুষের মিলনে, এদের লড়াই সেই পুরুষ ও প্রকৃতির জন্য। একজনের লড়াই প্রকৃতিকে বাঁচাতে, আরেকজন লড়ছেন পুরুষের অধিকার রক্ষায়। রবীন্দ্র সরোবরটাকে আমি সুন্দর করব। ছেলেটির অবস্থা খুবই সঙ্গীন, এটাকে আমি করে ছাড়বো। তাদের উপরেও ডোমেস্টিক ভায়োলেন্স হয়। মর্নিং ওয়াকাররাই আমার মনোবল। বিরাট বড় মহিলা কুল সাপোর্ট করেন। সেই সময় শরীরটা ভালো যাচ্ছিল না। ডাক্তারবাবু বলেছিলেন, সকাল সকাল উঠে একটু হাঁটুন না। কংক্রিটের শুকনো মরুপ্রান্তরে খুঁজতে খুঁজতে এক ওয়েসিসের খোঁজ পেয়েছিলেন এই রবীন্দ্র সরোবরে। আমি রবীন্দ্র সরোবরে এলাম হাঁটতে, হেঁটে দেখলাম রবীন্দ্র সরোবর ভীষণই নোংরা। তাই এসে দেখলাম অনেক লোক আছে, কিন্তু কেউ কাজ করে না। এখানে ওখানে সেখানে কাজে এসে সব ঘুমিয়ে আছে। আমি তখন কি করব, আমি ঘুরে ঘুরে ওদেরকে খুঁজে খুঁজে বার করলাম, ওদেরকে তুললাম, তুলে ওদেরকে দিয়ে কাজ করাতাম এবং ওদের সঙ্গে আমি নিজেও কাজ করতাম। ওরা খুব এনজয় করতো যে দিদি আমাদের সঙ্গে কাজ করছে, ওরা একটু উৎসাহ পেত। প্রায় 2 দশক ধরে ভোর থেকে দুপুর শহরের ফুসফুস রবীন্দ্র সরোবরই তাঁর সংসার। আর শহরের এই ফুসফুস বাঁচাতে তিনি একরোখা। আমি এখানে কাজ করতে এসেছি এবং এটাকে আমি করে ছাড়বো। সময়টা 2004 কি 5। আপোষহীন লড়াকু মনোভাবের জন্য তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করে আড়ালে কেউ কেউ তাঁকে লেক মমতা বলে ডাকতে শুরু করে। সরোবর বাঁচাতে বাধা এসেছে, হুমকিও শুনতে হয়েছে, কিন্তু তিনি জানেন ভবিষ্যৎ প্রজন্মকে এক বুক পরিষ্কার বাতাসের অধিকার দিতে এই লড়াই চালিয়ে যেতেই হবে। লেকে খুব হকার ছিল, হাইকোর্টে গেলাম, হাইকোর্ট অর্ডার দিল যে লেকের ভেতরে হকার রেস্ট্রিক্টেড করতে হবে। বারবার বলছি, ওরা কথা শুনছে না। ওদের ছবি যেই তুলেছি ওরা অমনি খেপে গেছে। ওরা সবাই মিলে গিয়ে দরজা বন্ধ, গেট বন্ধ করে দিল, আমার লাঠি কেড়ে নিল, আমার মোবাইল কেড়ে নিল, নিয়ে সবাই মিলে ঠিক করলো যে আমাকে পুড়িয়ে মারবে। আমি তখন বললাম, ঠিক আছে তোরা মার, আমাকে পোড়া, আমি তো 100 বছর বাঁচবো না। তা তখন রবীন্দ্র সরোবরটাকে কে দেখবে? একজন যখন প্রকৃতিকে আগলে রাখতে প্রাণপণ লড়ছেন, আরেকজন বাঁচাতে চাইছেন মানসিক ঝড়ে বিধ্বস্ত পুরুষের অধিকার। পুরুষ কখনো কাঁদে নাকি? কিন্তু মিথ্যে অভিযোগে, লাঞ্ছনায়, প্রত্যাশা পূরণের চাপে যদি পুরুষেরও গলা বুজে আসে, এই ভাবনাই মাথায় এসেছিল কলেজ পড়ুয়া মেয়েটার। ছেলেরা না আমাদের সমাজে খুব একটা স্যান্ডউইচ, চাপে পড়ে। মাকে সাপোর্ট করলে বউ বলছেন তুমি তো মাম্মাস বয়, আর বউকে সাপোর্ট করলে মা বলছে তুই বিয়ের পর আমায় ভুলে গেলি। একটি পুরুষের এই যে দ্বন্দ্ব না, এটা কিন্তু কোনো মেয়ে বুঝতে পারে না। বাচ্চা ছেলেদেরকে কি ব্যাক টাচ গ্রুপ টাচে শিক্ষা দিই না? পুরুষ মানুষের মডেস্টির কোনো দামই নেই, আইনও এলো না তাতে। পুরুষ মানুষ কোনোদিন বলেনি নি তাদের ওপরেও বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স হয়, কিন্তু না বললে তো কোনো কিছু হবে না, বলতে হবে। চেনা গণ্ডির বাইরে বেরিয়ে তার ভাবনা বইতে থাকে অন্য পথে। পুরুষদের সম্পর্কে এই ব্যতিক্রমী ভাবনায় দর্শনে স্নাতক মেয়েটার জীবন দর্শনও পাল্টে দেয়। 2017 থেকে পুরুষের অধিকার নিয়ে কাজ শুরু করেন। 2018 শেষ দিকে গড়ে ওঠে অল বেঙ্গল মেন্স ফোরাম। শুধু চলতি বছরেই যেখানে জমা পড়েছে 750-রও বেশি অভিযোগ। দমদমের মেয়ে স্বপ্ন দেখেন বোঝাতে সক্ষম হলে, বলিষ্ঠ স্বর গড়ে তুলতে পারলে একদিন পুরুষ কমিশনও গড়ে উঠবে। স্কুলের হেডমাস্টার ছিলেন, মেসমশাই
আত্মহত্যা করেন। মিথ্যা বধূ নির্যাতনের মামলা। আরেকজন ভদ্রলোক এসেছিলেন, প্রায় 75-এর কাছে বয়স। তাদের পাশের বাড়ির এক ভদ্রমহিলা মেয়েকে দিয়ে তাকে পক্সোতে কেস দিলেন। মানে তখন মনে হয় কি সমাজ কোথায় যাচ্ছে। খারাপ লাগে কি জানেন, মেয়েরা বুঝতে পারছেন না যে তারা এই জিনিসগুলোর এই অপব্যবহারে বাকি মেয়েদের খুব বিপদে ফেলে দিচ্ছেন। স্রোতের বিপরীতে হাঁটা যে কত কঠিন জানেন নন্দিনী সুমিতারা। তবু প্রতিদিন লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা নিজস্ব বিশ্বাসবোধের তাগিদে। তাঁরা সমাজ যোদ্ধা, তাঁদের লড়াইকে আমাদের কুর্নিশ। সেরা বাঙালি 2024 সম্মান গ্রহণ করতে মঞ্চে আসতে অনুরোধ করব নন্দিনী ভট্টাচার্য এবং সুমিতা বন্দ্যোপাধ্যায়কে। আর তাদের হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব পরিবেশবিদ সুভাষ দত্তকে। মঞ্চে ডেকে নেব লালবালা রাইজের পক্ষ থেকে গণেশ শেট্টি। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সত্যি সাধারণের আড়ালেও যে কত অসাধারণের বসবাস ভাবতেই অবাক লাগে। জীবনের পথের বাঁকে বাঁকে কত অসাধারণ মানুষের দেখা মেলে। জলে, স্থলে, অন্তরিক্ষে যেখানেই থাকুন, এই সব মানুষগুলোই তো মশালের আলোর মতো জ্বলতে জ্বলতে আমাদের আলো দেখান। কতটা পরিশ্রম করে তারা পৌঁছে যান নিজেদের গন্তব্যে, ভাবলেও অবাক লাগে। বাহ, দারুণ বললে তো এটা। সাধারণের মধ্যে অসাধারণ, সীমার মাঝে অসীমের সন্ধান, এটাই তো জীবন। আর সঠিক শব্দটাই বেছে নিয়েছো তুমি, গন্তব্য। ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। আবার শব্দ নিয়ে হেয়ালি কেন? একটা সাধারণ শব্দের পেছনে আবার কি গভীর অর্থ খুঁজে পেলে তুমি? গন্তব্য, কারণ এবার আমরা সম্মান জানাতে চলেছি এমন দুজন ব্যতিক্রমীকে যাদের কাজের পরিধি জুড়ে ওই শব্দটাই ফিরে ফিরে আসে, গন্তব্য। আবারও তোমার কথা ধার করেই বলবো, জলে, স্থলে, অন্তরিক্ষে, সর্বত্র তাদের অবাধ আসা যাওয়া। আবার তুমি হেয়ালি করছো, একটু বুঝিয়ে বলবে? সহজ করে বললে, মানুষকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব তাদের কাঁধেই। ভূমি থেকে আকাশ, রাজপথ থেকে রেলপথ, প্রত্যেকটা দিন নীরবে সাক্ষী থাকে তাদের অক্লান্ত পরিশ্রমের। পরিবহন পেশার পুরুষতান্ত্রিকতার চেনা ছবিটা ভেঙে তারা আজ নিজ গুণে অনন্যা। দেখো, সাফল্যের পথে দুই কন্যার পারি। একজনের যাত্রাপথের দুপাশ দিয়ে সরে যায় রোদঝলমলে মেঘেদের দল, আরেকজনের যাত্রাপথের দুপাশ দিয়ে সরতে থাকে ব্যস্ত কলকাতা। এভাবেই তাঁরা দেখান দিন বদলের স্বপ্ন। আমি সবসময়তেই পাইলটই হতে চেয়েছিলাম। আমার চোখের সামনে বন্ধ করলে আমি এটাই দেখতে পেতাম। ছোটবেলায় সামনের বাড়ির পাইলট কাকু যখন ইউনিফর্ম পরে বেরোতেন, ডানা ঝাপটাতো তারও। ছোট্ট মেয়েটার রূপকথার স্বপ্ন বোনা সেই শুরু। হাজারো পুতুলের ভিড়ে, খেলনার ঝুড়িতে তখন থেকেই রাখা ছোট্ট এক বিমানের রেপ্লিকা। কে জানতো সে মেয়েই একদিন বসবে ককপিটে। ট্রেনি পাইলট, কো পাইলট থেকে বহু পথ পেরিয়ে তিনি আজ ফ্লিট কমান্ডার। তিনি শতভিসা বন্দ্যোপাধ্যায়। দ্য হেরিটেজ স্কুল থেকে গন্দিয়ার ন্যাশনাল ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট। 2016 ডিসেম্বর থেকেই ককপিটে। 2018 সালে নারী দিবসে নিরঙ্কুশ নারী নিয়ন্ত্রিত বিমানের চালকের আসনে ছিলেন শতভিসা। প্রথমবার যখন বসি এয়ারক্রাফটে, তখন খুব একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল। আগেন আনএক্সপ্লেনেবল একটা খুব
অদ্ভুত ফিলিং যখন এয়ারক্রাফটটা টেক অফ করে ফার্স্ট টাইম। যদিও পথটা মোটেই সহজ ছিল না, সামান্য ভুলে সইতে হয়েছে অপমান। ওয়াশরুমে গিয়ে কেঁদেছি, আবার আই হ্যাভ কাম ব্যাক স্ট্রঙ্গার। আমার যে ইনস্ট্রাক্টর ছিল তখন আমি কিছু একটা পারছিলাম না করতে ককপিটে, তো আমাকে বলেছিল যে দিস ইজ নট योर কিচেন, ये सब तुम अपने किचन में करना। অনেক এরকম প্যাসেঞ্জার যখন দেখে আমরা হেঁটে যাচ্ছি, ফ্লাইটের মধ্যে ঢুকছি, তখন অনেকেই অনেক টাইপের লুকস দেয় কি আরে মেয়ে পাইলট, বিশ্বাস হয় না, ট্রাস্ট হয় না যে আদেও পারবে তো, ইয়ে চালাইগি প্লেন আজ। ব্যস্ত শিডিউল, প্রতিদিনের হাজারো ঘাত প্রতিঘাত, সব লুকিয়ে এক চিলতে হাসি ঠোঁটে লেগে আছে সারাক্ষণ। প্রাণবন্ত মেয়েটাকে এত প্রাণ জোগায় কে? শতভিসা বলেন, ছবি আঁকা, বই পড়া, গিটার, কত্থক, টেনিস, স্কোয়াশ, এত কিছু এক নাগারে বলতে গিয়ে দম ফুরিয়ে যাওয়ার দশা। কিন্তু এ সবই এই বঙ্গকন্যার অক্সিজেন আর কাজের প্রতি অগাধ ভালোবাসা। বিমানের জয়স্টিক আর ক্যাবের স্টিয়ারিং এর মধ্যে এমনিতে কোনো মিল নেই, তবে মিল আছে এই দুই কন্যার লড়াইয়ে। কথা ছিল প্রজেক্ট ডেভেলপমেন্ট, টেস্টিং, অ্যানালিটিক্সের জগতে বিচরণ করার, কিন্তু ওই যে হিন্দিতে একটা কথা আছে না, কিসমত কো কুছ और ही मंजूर था। বাঁশদ্রোণীর মেয়ে দীপ্তা ঘোষের জীবনে হলোও তাই। 2020 সালে আমার এই গাড়িটা কেনা, আর 2020 সালেই বাবা চলে গেল, তো তারপর থেকে আমি আর গাড়িটা পুজো করি না। ইনফ্যাক্ট বিশ্বকর্মা পুজোর দিন আমার মনে হয় আমি সারাদিন গাড়ি চালাবো, যাতে আমার সেই কষ্টটা আমি ভুলে থাকতে পারি, সেই দিনের যে পেইনটা। তো ওই জন্য আমি গাড়িকে কোনো রকম সাজাই না, পুজোও করি না। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা, তারপর চাকরি। এর মধ্যেই মাত্র কয়েক দিনের অসুস্থতায় বাবা চলে গেলেন। মা বোন সংসারের দায়িত্ব এসে পড়ল দীপ্তার কাঁধে। চাকরির অফার আসছিল না এমন নয়, তবে সবই ভিন রাজ্যে। এদিকে বাবাকে সারা জীবন কাছে না পাওয়ার আক্ষেপ মায়ের থেকে দূরে না যাওয়ার জেদ তৈরি করেছিল মনে। একদিন বুদ্ধিটা দিলেন মাই, বললেন, ক্যাব চালাতে পারিস তো? ছোটবেলায় পুলিশ অফিসার হতে চাওয়া মেয়েটার ইচ্ছে ছিল চ্যালেঞ্জিং কিছু করার, তা বলে ক্যাব ড্রাইভার। আমার ক্ষেত্রে দুজন প্যাসেঞ্জার এমনি বলেছিল গাড়িতে উঠে এসেই যে আমার না খুব তাড়া আছে, তো ক্যান আই ড্রাইভ। এখনো ধারণা আমাদের সোসাইটিতে যে মেয়ে ড্রাইভিং সিটে বসেছে মানে কিছু একটা গড়বড় করবেই। স্লোপে চলার সময়, স্লোপে উঠছি যখন, তখন গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে পিছন থেকে আওয়াজ আসে সাউথ সিটিতে, মেয়ে 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 চালাচ্ছে, এই জন্য স্টার্ট বন্ধ হয়ে গেছে। মেয়ে বলে ওই অনেকে আছে বুকিং ক্যান্সেল করে, ভাবে যে মেয়ে চালাতে পারবে না। অনেকে আছে ফোন করলেই কেটে দেয়, বলে ক্রেডিট কার্ড চাই না। আবার অনেকে বলেছে আপনি কি একাই গাড়ি চালাচ্ছেন, না অ্যাসিস্ট্যান্ট আছে। যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়াই এখন দীপ্তা ঘোষের ডেস্টিনেশন। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হলে তিনি নিজেই বিশ্বকর্মা। প্রথম দিকে বাম্পার বুঝতে না পেরে গাড়ি নিয়ে হোঁচট খেতেন দীপ্তা। হোঁচট খেতে হয়েছিল মানুষের কথা আচরণেও। তবু হার না মানার লড়াইয়ে তিনি আজ ঘোষবাড়ির অন্নপূর্ণা। গাড়ি সংসার দুয়ের স্টিয়ারিংয়ে এখন তাঁর হাতে। পরিবহন পেশার পুরুষতান্ত্রিক দেওয়ালে জোরালো হাতুড়ির ঘা দিয়েছেন এই দুই কন্যা। তাঁরা বিশ্বাস করেন অসাম্যের অন্ধকার একদিন কাটবেই, শত সূর্যে আলোকিত হবে অর্ধেক নয় তাঁদের পূর্ণ আকাশ। এই ব্যতিক্রমী দুই কন্যাকে আমাদের কুর্নিশ। মঞ্চে ডেকে নেব শতভিসা বন্দ্যোপাধ্যায় ও দীপ্তা ঘোষকে। তাদের হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব বাংলার উজ্জ্বল তারকা আর এক সেরা বাঙালি দেবকে। মঞ্চে ডেকে নেব সাহাবাবুর আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নিতাই সাহাকে।
আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এমন মানব জনম আর কি হবে? মন যা করো তরায় করো, এই ভাবে। এসেই তোমার মুখে লালনের কথা। কৃতি বাঙালিদের জীবনের গল্প নিশ্চয়ই তোমাকেও ছুঁয়ে গিয়েছে। আসলে এমন মানুষদের হার না মানা লড়াই দেখে আমরাও তো লড়তে শিখি। মনে হয় এমন মানব জনম যেন বৃথা না যায়। আবার কি জানো, এই মানব জমনের দীর্ঘ পথের মোড়ে মোড়ে আমরা কিছু অসাধারণ মানুষের দেখা পাই। জন্ম থেকে মৃত্যু, জীবনের উৎসব থেকে মরণের অন্ধকার, সব জায়গাতেই তারা সঙ্গে থাকেন। নতুন জীবন শুরু হয় তাঁদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। তারপর সব রং নিভে গেলে শেষ যাত্রায় শ্মশানেও পাশে থাকেন তাদের কেউ কেউ। শুভ পরিণয়ের মন্ত্রোচ্চারণ থেকে শেষ পাড়ানির করি, তাদের হাত ধরেই জীবনের পথ চলি আমরা। তারাই তো বারবার ভাঙেন চেনা ছক। আর এই মানুষগুলোকে প্রায়ই আমরা যোগ্য সম্মান জানাতে ভুলে যাই। কিন্তু আজ ভুলবার নয়, মনে করার দিন, মনে করানোর দিন। জন্মের পুণ্য লগ্ন থেকে, উৎসবের আবাহন থেকে, দিনের শেষে ঘুমের দেশে আমাদের হাত ধরে থাকা এমন কয়েকজনের সঙ্গে আলাপ হোক এবার। জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং বন্তারিং সর্ব পাপগ্নং প্রণতোস্মি দিবাকরং। আচ্ছা, মেয়েরা কেন পৌরোহিত্য করতে পারবে না? কারণটা কিন্তু আমিও জানতাম না। কৈশোর থেকেই ছোট্ট মেয়েটার মনে ঘুরপাক খেত প্রশ্নগুলো। যেদিন আমি বাড়িতে বলেছিলাম যে আমি সংস্কৃত নিয়ে পড়াশোনা করব, আমার মা কেঁদে ফেলেছিলেন। তখন মা বললেন যে সামনে তো কোনো ভবিষ্যৎ নেই, তুই কি পুরুত হবি? সেদিন তো উত্তর দিতে পারিনি, মায়ের কথা তো ফলে গেল এই জন্য। ঠিক করলেন ধর্মকে ভয় নয়, জয় করবেন। সেই শুরু। সংস্কৃত সাহিত্যের অধ্যাপনার পাশাপাশি সমাজ চিনল তাঁকে এক ব্যতিক্রমী পরিচয়, মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। নিজের বড় মেয়ের বিয়ের পৌরোহিত্য করেছিলেন। সেই শুরু এক নতুন ইতিহাসের। তার দেখানো পথেই আজ এগিয়ে চলেছেন আরও মহিলারা। পৌরোহিত্যের সংজ্ঞাকে তিনি দেখেন একেবারে অন্য এক আলোয়। পুরোহিত কে? পুরোহিত তো সেই ব্যক্তি যিনি সামনে থেকে সমাজকে এগিয়ে নিয়ে চলছেন, তাই না? সমাজ তার পেছনে আছে, সমাজ শিখছে তার কাছ থেকে। তো শিক্ষক, বড়, খুব বড় মাপের শিক্ষক হচ্ছে পুরোহিত। ব্যতিক্রমী এই মানুষটা বিশ্বাস করেন ঈশ্বরের আবাহনে সবথেকে বেশি দরকার অন্তরের শুদ্ধতা। তবেই তো প্রার্থনা পৌঁছে যাবে সর্বশক্তিমানের কাছে। এক নারীর হাতে যেমন নতুন জীবনের সূচনার ভার, তেমনি আরেক নারীর হাতেই মৃত্যুর পর এই নশ্বর দেহের দায়িত্ব। বডি হয়তো উঠে অটোমেটিকলি বসছে, ওই বলে না সেটা টান করলে বডি উঠে বসে। পাশে চিতা খুলছি আর আমার আর পাশে কাটে চুলিতে বডি পুড়ছে, ওরকম ভাবে উঠে বসছে। এগুলো দেখলে একটু আধটু ভয় লাগতো তখন। বারুইপুরের পুরন্দরপুর শ্মশানের শ্মশান বন্ধু টুম্পা দাস। মৃতদেহের নাম নথিভুক্ত করা থেকে চুল্লিতে দেহ দাহ, তারপর পোড়া দেহ থেকে অস্থি খুঁজে বের করা, গ্লাভস পরা, এই দুহাতে সামলান সবটা। প্রতিদিন তাকে ধারণ করতে হয় শত মানুষের শোকের ভার। একটা ছোট বাচ্চা মেয়ে ছিল, খুব সুন্দর দেখতে, ফুটফুটে, যার মানে মুখ এখনো পর্যন্ত মুখ সামনে ভাসে। যখন মুখটা দেখি বাচ্চাটার, তখন মানে আর তার দিকে আমি তাকাতে পারছি না। তাকাতে পারলে বডি ঢোকাতে পারবো না। কিছু কিছু বডি আসে যেগুলো দেখলে মায়া লাগে, কষ্ট হয়, যে নিজেরই মতন, যেন নিজের কেউ। যে কাজ করতে পুরুষদেরও দুবার ভাবতে হয়, অন্যরকম সাহস লাগে। দিনে 12 ঘন্টা সেই কাজ করে চলেছেন টুম্পা। এই শ্মশানেই কাজ করতেন তার বাবা। হঠাৎ করেই তার মৃত্যু হয়। অর্থ উপার্জন না করলে সংসারটাই ভেসে যাবে, তাই বাবার চাকরিতেই ঢুকতে হয় বাড়ির বড় মেয়েকে। কিন্তু এই জীবনে অনেক খেসারত দিতে হয়েছে টুম্পাকে। অনেক সম্বন্ধ এসছে, অনেকে বলেছে যে শ্মশানের কাজ শুনে অনেকে
চলে গিয়েছে, জানি না ভয় পেয়েছে কি হয়তো এটা কাজটাকে ছোট মনে করেছে, যে এটাকে ছোট মনে করলো। আমি মনে করব সে নিজেই ছোট, কারণ কাজ কখনো ছোট বড় হয় না। আমি তো খাটছি, খেটে খাচ্ছি, আমি তো বসে খাচ্ছি না। তারা এমনি মুখে বলেছিল যে এরকম ছেলে দেখেছি, বাড়িতে নিয়ে আসবো, আমি নাই বলে দিয়েছি, কারণ আমি জানি সবাই শ্মশানের কাজ শুনেই চলে যাবে। আমি ওই জন্য আর বাড়িতে নিয়ে এসে ওই চা বিস্কুটের খরচাটা আর আমি নিইনি, ওই জন্য একেবারে না। তাঁরা নিয়ম ভেঙেছেন, তাঁরা সমাজের প্রথাগত গণ্ডির মধ্যে আটকে থাকতে চান না। যে কাজগুলোকে সবাই পুরুষের বলে এতদিন ভেবে নিয়েছে, আজ নিজ গুণে সেই জায়গায় তাঁরা সমান অধিকারিণী। তাঁরা প্রত্যেকে সেরা বাঙালি। তাঁদের সাফল্যকে এবিপি আনন্দর কুর্নিশ। নন্দিনী ভৌমিক ও টুম্পা দাসকে মঞ্চে ডেকে নেব। তাদের হাতে সেরা বাঙালি 2024 সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব কিংবদন্তি দাবাড়ু গ্র্যান্ড মাস্টার দীপেন্দু বড়ুয়াকে। মঞ্চে ডেকে নেব শালিমার কেমিক্যাল ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হীরক ভট্টাচার্যকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সত্যি পাপিয়া, আমাদের আশেপাশে প্রত্যেকটা ক্ষেত্রকে এই ব্যতিক্রমীরা যেভাবে আলোকিত করে রাখেন, কোনো প্রশংসাই বোধহয় তার জন্য যথেষ্ট নয়। তারা অবাক করেন, তারা গর্বিত করেন। মানুষ তাদের উদ্যম, তাদের পরিশ্রম দেখে এগিয়ে চলার অনুপ্রেরণা পান। এই মানুষগুলো আরও প্রয়োজনীয় হয়ে ওঠেন তো সেখানেই। জীবন সমুদ্রে সাঁতার কাটতে কাটতে আমরা যখন হাঁপিয়ে উঠি, তখন এমন কৃতীরাই তো আমাদের নতুন করে এগিয়ে চলার অক্সিজেন যোগান। শুধু জীবন সমুদ্রেই নয়, তাঁদের কেউ বরফ শীতল আটলান্টিকের ঢেউয়েও একই রকম অবিচল। কেউ আবার জীবনের সমস্ত পরিস্থিতিতেই সমানভাবে নমনীয় হতে পারেন। তোমার কথার মধ্যেই আমাদের পরবর্তী কৃতীদের পরিচয় লুকিয়ে আছে মনে হচ্ছে। তার মানে তারা কি খেলাধুলার জগতের কেউ? ধরে ফেলেছ তাহলে। তারা এমন 3 ব্যতিক্রমী যারা সমস্ত প্রতিকূলতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বারবার উজ্জ্বল করেছেন দেশের নাম। কোনো বাধাই যাদের থামাতে পারেনি, এমন অজেয় 3 কন্যার গল্প শোনাবো আজ। তাদের কেউ অর্জুন, পাখির চোখ যাঁর নিশানা, কারো শক্তি যোগাসনে, কেউ আবার অনায়াসে পার করেন দুর্গম সমুদ্র। কনকনে ঠান্ডা জল থেকে জেলিফিশের বিষাক্ত ছোঁয়া, হাজারো প্রতিকূলতাকে অতিক্রম করে প্রথম ভারতীয় মহিলা হিসাবে সম্প্রতি পার করেছেন দুর্ধর্ষ নর্থ চ্যানেল। যাত্রাটা যদিও শুরু হয়েছিল 7 বছর বয়সে, আর 5টা বাচ্চা যখন সুইমিং পুলে লাফালাফি করে, তখন ছোট্ট মেয়েটা জোর করে নেমে পড়েছিল গঙ্গায়। 7 বছর বয়সেই 10 কিলোমিটার গঙ্গা পারি। চ্যালেঞ্জ নেওয়ার শুরু সেই থেকে। পুকুর থেকে ভাগীরথী হয়ে সেই মেয়েই একে একে সপ্ত সিন্ধুর মধ্যে পঞ্চসিন্ধু জয় করেছেন। সায়নী দাস, কালনার জলকন্যা। লঞ্চ থেকে যখন আমি ঝাঁপ দিলাম আমার সুইম স্টার্ট করার জন্য, জলে নামার সাথে সাথে সারা শরীর প্রচণ্ড জ্বলতে থাকলো এবং মনে হলো কেউ যেন আমাকে ছুরি দিয়ে চপ করছে। জলের নিচে, নীল সমুদ্রের নিচে লায়নম্যানস জেলিফিশ, যেটা গোল্ডেন কালারের হয়। আমি যখন সাঁতার কাটি তখন ব্যক্তিগত সায়নী দাস সাঁতার কাটে না, কিন্তু তখন আমি ভারতীয়, তখন আমি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করি, তখন একটা আলাদা পরিচয় হয়ে যায়। এবং যখন সাঁতার কাটি ওই বোটে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগটা ওড়ে না, তখন যতই জেলিফিশ আসুক, যতই 8 ডিগ্রি টেম্পারেচার হোক, ওইগুলো আমাকে ভীষণ বুস্ট আপ করে। তবে জেলিফিশের ছোঁয়ার থেকেও শতগুণ বেশি জ্বালা ধরেছিল মনে, যখন জানতে পারেন আরজিকরের ভয়াবহ ঘটনার কথা। আর তাই
বিদেশ থেকে কলকাতা বিমানবন্দরে নামার পর তার হাতে ছিল উই ওয়ান্ট জাস্টিস লেখা পোস্টার। এই ঘটনাটি ঘটে তখন আমরা ছিলাম আয়ারল্যান্ডে। খারাপ লেগেছিল যে বিদেশের যে নিউজ চ্যানেল সেখানে এই ঘটনাটি দেখাচ্ছে, যেখানে আমি আমার রাজ্যকে, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে গেছি। তো আমরা সামিল হয়েছিলাম প্রতিবাদে ভার্চুয়ালি। যখন আমি দেশে ফিরি তখন আমি এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম। একজন ঢেউয়ের সঙ্গে খেলতে ভালোবাসেন, আরেকজন ঢেউয়ের মতোই নিজেকে ভাঙতে গড়তে জানেন। সম্প্রতি দুবাইয়ের মাটিতে অসাধ্য সাধন করে দেখিয়েছেন বঙ্গতনয়া সুস্মিতা দেবনাথ। এশিয়ান যোগাসন স্পোর্টস কাপে স্বর্ণপদকের হ্যাট্রিক করেছেন। ট্র্যাডিশনাল, আর্টিস্টিক ও রিদমিক পেয়ারে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি। মুখ উজ্জ্বল করেছেন মা বাবার, কারণ সায়নী কিংবা সুস্মিতাদের শিখরে পৌঁছানোর নেপথ্যে রয়েছে পরিবারের অনেক ত্যাগ। একটা সময় এরকম পর্যায়ে আমার পরিস্থিতি আসে যে আমার মায়ের যা গয়নাগাটি ছিল সমস্ত বন্ধক দিতে হয়, আত্মীয় পরিজন থেকে ধার লোন টোন নিয়ে আমি ওখানে খেলায় পার্টিসিপেট করি। তো মাকে আশা দিয়েছিলাম তোমার মেয়ে তোমার গোল্ড লোন নিয়ে ওখানে খেলতে যাচ্ছে, খালি হাতে আসবে না, তোমার জন্য গোল্ডই নিয়ে আসবে। কিন্তু সাফল্যের পথে বাধা কম ছিল না। আর্থিক সমস্যা থেকে সমাজের চোখ রাঙানি, লড়াই যতটা ছিল মাঠে ততটাই মাঠের বাইরে। যেহেতু আমি গ্রাম থেকে উঠে এসেছি, অনেকের অনেক কথা শুনতে হয়েছে, মা এত ছোট ড্রেস পরে পারফর্ম করছে, গ্রামের মেয়ে এইসব করে কি হবে, খেলাধুলা করে। এই লড়াকু মেয়েই আবার এক মুহূর্ত দ্বিধা করেননি আরেক লড়াইয়ের শরিক হতে। শ্রীলঙ্কার মাটিতে জেতা সোনা ও রূপোর জোড়া পদক আরজিকর মেডিকেলের নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে গিয়ে তাকে উৎসর্গ করেছেন এই ব্যতিক্রমী কন্যা। আমি ওনাকে 2টি মেডেল দিয়েছিলাম, উৎসর্গ করে দিয়েছিলাম। আমাকেও যেহেতু নিজের মেয়ের মতন ভেবেছেন, একটা মেডেল উনি ওনার কাছে রেখেছেন আর একটা মেডেল উনি আমাকে ফিরিয়ে দিয়েছেন। কাউকে বন্ধক রাখতে হয়েছে বাড়ি, কাউকে মায়ের গয়না। শত প্রতিকূলতায় তাদের লক্ষ্য স্থির সাফল্যের নিশানায়, ঠিক যেমন বুলসাই লক্ষ্য করে উড়ে যায় আরেক কন্যার তীর। বাবা বাড়ি বাড়ি দুধ বিক্রি করতেন, কিন্তু অভাব তো আর স্বপ্ন দেখায় বাদ সাধতে পারে না। তাই বাঁশের তীরধনুক দিয়ে শুরু করেও দু চোখের স্বপ্নের ডানায় ভর করেই দক্ষিণ সিন্ধি থেকে সোজা অলিম্পিক্স। প্যারিসে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করে দেশ ও বাংলার নাম উজ্জ্বল করেছেন তীরন্দাজ অঙ্কিতা ভকত। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জিতলাম, এশিয়া কাপেও গোল্ড মেডেল জিতলাম। মাত্র 5 বছর বয়স থেকেই তীরধনুকের সঙ্গে তার আত্মার যোগাযোগ। মহাভারতের অর্জুনের মতোই পাখির চোখে তার লক্ষ্য স্থির। মৃদুভাষী এই মেয়েটি জানেন সাফল্যের কোনো শর্টকাট নেই। অলিম্পিকে মিক্সড টিমে 4র্থ স্থান পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। 3 নারী, তবে হাতে তরবারি নয়। তাদের কারো হাতে আর তীরধনুক, কারো যোগাসন, কারো আবার সাঁতার। সেই অস্ত্রে শান দিয়েই বিশ্বের দরবারে বাংলাকে আলোকিত করেছেন তাঁরা। তাঁরা প্রত্যেকে এবছরের সেরা বাঙালি। তাঁদের সাফল্যকে এবিপি আনন্দর কুর্নিশ। সেরা বাঙালি 2024 সম্মান গ্রহণের জন্য সায়নী দাস, সুস্মিতা দেবনাথ এবং অঙ্কিতা ভকতকে মঞ্চে আসতে অনুরোধ করব। আর তাঁদের হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব 7 সমুদ্র সাঁতারের অসাধারণ কৃতিত্বের অধিকারী বাংলার ক্রীড়া জগতের আরেক জ্যোতিষ্ক বুলা চৌধুরীকে। মঞ্চে আসতে অনুরোধ করব সাহাবাবুর আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর স্বপন কুমার সাহাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। একটা জিনিস বোঝা গেল, বিষয়টা খেলা হলেও খেলার ছলে কিন্তু সাফল্য আসে না। তার জন্য চাই নিরলস পরিশ্রম। বিন্দুকে সিন্ধুতে পরিণত করা তো কম কথা নয়। আর সেই সাফল্যকে ধরে রেখে লাগাতার পারফর্ম করে যাওয়া, সেটাও বলো। আর এখানেই তো তারা সেরা, তা সে খেলাধুলোর জগতই বলো বা ব্যবসা বাণিজ্যের জগৎ। তোমার কথা শুনে পুরনো একটা প্রবাদ মনে পড়ে গেল, বাণিজ্যে বসতে লক্ষ্মী। বাণিজ্যে আজ যে লক্ষ্মী স্বরূপারা তাদের দক্ষতার আলোয়
10 দিক আলোকিত করে হাজার হাজার মানুষের মুখে হাসি ফুটিয়ে চলেছেন, তাদের পরিশ্রম এবং মেধাও কিন্তু তাক লাগিয়ে দেওয়ার মতো। একেবারেই হাজার হাজার মানুষের ভালোবাসায় তাদের বসবাস, তাদের সংস্থার নাম আজ মানুষের মুখে মুখে ফেরে। অসামান্য প্রতিভা আর কর্মদক্ষতায় আজ তাদের এই উচ্চতায় অবস্থান। কেউ হলেন বাঙালির অন্যতম সেরা ফ্যাশন ডেস্টিনেশন, আবার কেউ হলেন রসনা তৃপ্তির অন্যতম গন্তব্য। মানে সাজে হোক বা স্বাদে তাদের কোনো বিকল্প নেই। বাংলার গণ্ডি ছাড়িয়ে আজ তাদের নাম ছড়িয়ে পড়েছে গোটা দেশে। কঠোর পরিশ্রমে মজবুত কাঁধে তারা বয়ে নিয়ে চলেছেন এক অনন্য উত্তরাধিকার। প্রথম 18,000 টার্নওভার, এখন 600 crores। বিরিয়ানির রাজ্যে কষ্ট করতে হয়েছে, তবে না রাজা হয় মানুষ। তিল তিল করে গড়ে ওঠা স্বপ্নের ইমারতে এক একটা ইট গেঁথে চলেন তাঁরা। লক্ষ মানুষের ভালোবাসা আর কঠোর পরিশ্রমে তৈরি রাজপথে তাঁরা পাড়ি দেন বহু দূর। মাখন ধরছে। পুজো আসলেই সবাই যখন মা বাবার হাত ধরে নতুন জামা কাপড় কিনতে যেত, ছোট্ট মেয়েটা দেখত এসপ্ল্যানেড চত্বরে তাদের দোকানের সামনে লম্বা লাইন, মা বাবার তুমুল ব্যস্ততা। পুজোর সময় এমনিও হয় 40% নতুন স্টাফ আসে যারা আমাকে চেনে না। তো আমি ঢুকতে গেছি, আমাকে বলেছে যাও গিয়ে লাইনে গিয়ে দাঁড়াও। আর আমি বলছি যে না না, এটা আমার বাবার স্টোর, মা বাবা দুজনেই ভিতরে আছে। তো বলছে না না, যথেষ্ট শুনেছি এইসব বাহানা, যাও গিয়ে লাইনে দাঁড়াও তারপরে ঢোকো। 40 মিনিট তাও দাঁড়াতে হয়েছে আমাকে লাইনে ঢোকার জন্য। স্বপ্নটা দেখেছিলেন বাবা সত্যব্রত দে ও মা শিপ্রা দে। লিন্ডসে স্ট্রিটে 100 স্কোয়ার ফুট জায়গায় স্ট্রিলেদার্সের যাত্রা শুরু। মেয়ের সঙ্গেই একটু একটু করে বেড়ে উঠেছিল সংস্থাও। ছোট্ট থেকেই মেয়ে দেখত কতটা কঠোর পরিশ্রম করে চলেছেন বাবা মা। শৈশবের নরম মাটিতে তখনই তৈরি হচ্ছিল এক নির্মাণের ভিত। আজ বাংলা ও বাঙালির পথ চলার গুরুভার নিজের কাঁধে তুলে নিয়েছে সেদিনের সেই ছোট্ট মেয়েটা। সময়টা 2018। বিদেশে ম্যানেজমেন্টের পড়াশোনা শেষ করে সবে স্ট্রিলেদার্সে যোগ দিয়েছেন রচিতা। তার কিছুদিনের মধ্যেই এসে গেল কোভিডের দুঃসময়, কিন্তু ছোট থেকেই চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত রচিতা তাতে দমেননি। বাবা ডিসাইড করেছিল যাই হোক আমাদের 100% স্টাফ, এভরিবডি উইল গেট দেয়ার স্যালারি, কাউকে ছাড়ানো হবে না। আমরা সত্যি বলি যে উই আর আ ফ্যামিলি, আর ফ্যামিলি তো ডিফিকাল্ট টাইমসে হাত ছাড়া করে না। আজ সারা দেশে স্ট্রিলেদার্সের একাধিক শাখা, তাদের পণ্য আজ পাড়ি দিচ্ছে বিদেশেও। নিজেও তৈরি করেছেন আরেকটি আদ্যন্ত ভারতীয় ব্র্যান্ড, হাউস অফ এসেল। স্টাইলিশ জুতো মানেই দামি জুতো, এই মিথ ভেঙে তৈরি করেছেন নতুন যাত্রাপথ। একজনের হাত ধরে স্ট্রিলেদার্স পেয়েছে নতুন শ্রী, আরেকজনের শক্তিতে বাঙালি পেয়েছে রসনা তৃপ্তির নতুন গন্তব্য। মাংস কারোর উপরে হ্যান্ডেল করি না। বিভূতিভূষণের হাজারি ঠাকুরের যেমন ছিল আদর্শ হিন্দু হোটেল, তেমনি তার ছিল জনতা হিন্দু হোটেল। হাজারি ঠাকুরের মতোই সততা আর পরিশ্রমের ফল আজ তার হাতের মুঠোয়। লখনৌ, হায়দ্রাবাদ, কলকাতার পর বিরিয়ানির জগতে যেন নতুন এক ঘরানার জন্ম তার সংস্থার হাত ধরে। কেউ বলেন ব্যারাকপুর ঘরানা, আবার কেউ রসিকতা করে বলেন বিরিয়ানিতে বিপ্লব। তিনি সন্ধ্যা সাহা। স্বামী বাজার করতেন আর স্ত্রী রান্না। প্রথম প্রথম পাওয়া যেত শুধু রুটি, ডাল আর সবজি। বৌদির রান্না একবার যাঁরা খেতেন তাঁরা আর অন্য হোটেল মুখো হতেন না। এ যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। আপ্যায়ন, আন্তরিকতা আর তাঁর হাতযশে অল্প কিছুদিনেই জনতা হিন্দু হোটেল লোকের মুখে মুখে হয়ে উঠল দাদা বৌদির হোটেল। আমি নিজে রান্না করতাম আর বৌদি রেখে দেবেন, ও বলতো বৌদি করে দেবেন, এটা বৌদি 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 দাদা দাদা দাদা। অনেক কষ্ট করেছি। সেই জল পড়ছে টালির হোটেলে, ওখানেই আমরা দুজন আছি, দুটো বাচ্চা আমার, ওইভাবেই থেকেছি। সেই বস্তা একটা বেড কভার পেতে ঘুমিয়েছি। শুরুটা যদি হয় টেস্ট ম্যাচ, তাহলে তার পরেরটা টি20। কলকাতা পেরিয়ে ব্যারাকপুরের একটা ছোট্ট হোটেলের একটা পদের টানে যে দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসবেন তা কেউ কল্পনাই করতে পারেননি। তার বিরিয়ানির হাত ধরে আজ রসনা প্রেমীদের গন্তব্য হয়ে উঠেছে সিপাহী বিদ্রোহের শহর ব্যারাকপুর। তবে শুরুর দিনের সেই লড়াইয়ের কথা আজও ভোলেননি তিনি। তখন ফাস্টিং বিরিয়ানি 3 কিলো চাল থেকে আমরা স্টার্ট করি। তো সকাল 9টা, 9:30 ভিতরে নামিয়ে দিতাম।
সেই বিরিয়ানি আমাদের রাত 11টা পর্যন্ত হয়তো 3 প্লেট 4 প্লেট বিক্রি হলো। 5,000 টাকা নিয়ে যে ব্যবসা শুরু, তার নাম এখন লোকের মুখে মুখে। 2 প্রজন্মের 2 নারী দেখিয়ে দিয়েছেন পরিশ্রম আর দক্ষতায় বাঙালি বাণিজ্যেও আকাশ ছুঁতে পারে। তাদের এই সাফল্যকে এবিপি আনন্দর কুর্নিশ। শ্রীনিবাসের ডিরেক্টর রচিতা দে এবং দাদা বৌদি হোটেলের কর্ণধার সন্ধ্যা সাহাকে মঞ্চে আসতে অনুরোধ করব, আর তাদের হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব বিশিষ্ট শিল্পোদ্যোগী সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর জয়িতা সেনকে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। দেখো, একটা কথা বলতেই হবে, কত দূর পথ চলে সেরা বাঙালিরা সাফল্যের শিখরে পৌঁছলো, এইসব কাহিনী অবাক হয়ে শুনতে হয় শুধু। এত উদ্যম, মেধা, পরিশ্রম, জেদ, এ তো রীতিমতো গবেষণার বিষয়। একদমই ঠিক বলেছ, গবেষণা। কিন্তু গবেষণা বিষয়টা তো চারটিখানি কথা নয়। গভীর মনন আর মেধা ছাড়া আর কিছুতে হোক বা না হোক গবেষণায় সফল হওয়া যায় না। সে তো গবেষকদের দেখে প্রতি মুহূর্তেই বুঝি, অবাক হয়ে দেখি কিভাবে তত্ত্ব আর তথ্যের গোলকধাঁধা পেরিয়ে তারা তুলে আনছেন নতুন জ্ঞানের মুক্ত। এই মঞ্চেই যখন আমরা গবেষণা জগতের কৃতীদের সম্মানিত করি, তাদের অসামান্য মেধার আলোকে নিজেরাও আলোকিত হই। আর এবার আমরা যাদের সম্মানিত করতে চলেছি তারা অসাধারণ প্রতিভায় নিজ গুণে অনন্যা। বিজ্ঞানের মহাসমুদ্র মন্থন করে মানুষের জন্য অমৃত তুলে আনার যে মহাযজ্ঞ বিশ্বজুড়ে চলছে, তারা সেই যজ্ঞেরই পুরোহিত। শুধু নিজেদের গবেষণাই নয়, তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন এক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালনার ভার। ব্যতিক্রমী এই 3 ব্যক্তিত্বই এবারে আমাদের সেরা বাঙালি। মাদাম কুরি একবার বলেছিলেন, যা করা হয়েছে সেটা কখনো চোখে পড়ে না, চোখে পড়ে শুধু সেটাই যা করা বাকি আছে। সেই অদেখা লক্ষ্যের খোঁজে বিজ্ঞানের সরণি বেয়ে এগিয়ে চলেন 3 বঙ্গতনয়া। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সফট কম্পিউটিং এবং ইভলিউশনারি কম্পিউটেশন, ডেটা মাইনিংয়ে ডুবে রয়েছেন তিনি। অক্লান্ত পরিশ্রমে তাঁর না নেই, আর তাই আজ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গুরু দায়িত্ব তাঁর কাঁধে। তিনি সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। আমরা যেমন কাজ করি ক্যান্সার ডেটাতে, এই টাইপের ক্যান্সার হয়েছে না আর একটা টাইপের ক্যান্সার আছে, হ্যাঁ, বা ক্যান্সারের স্টেজটা কি আছে, সেইগুলো এরকম সব সিস্টেম দিয়ে প্রথমত অনেক কটা ডেটা পয়েন্ট দিয়ে ওকে ট্রেন করতে হবে যাতে ও শিখতে পারে, এবং শিখে গেলে তারপরে আননোন যদি আমি ডেটা পয়েন্ট দিই তখনও বলতে পারে যে আমার মনে হচ্ছে এটা এই ধরনের ক্যান্সার হয়ে থাকতে পারে, এইরকম ধরনের ও আমাকে ইনফরমেশন দেবে। 1999 সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে মেশিন ইন্টেলিজেন্স বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান। সেখানেই কেটে গেছে 25টা বছর। 2015 সাল থেকে আইএসআই এর ডিরেক্টর পদে, ভাটনগর পুরস্কার থেকে পদ্মশ্রী, তার ঝুলিতে হরেক সম্মান। একজনের যাত্রা যখন কম্পিউটার সায়েন্সের গভীরে, তখন আরেকজন ডুব দিয়েছেন অনুজীব বিদ্যার অজানা জগতে। যমজ 2 বোনের মধ্যে শান্তশিষ্ট বইপোকা ছোটকে দেখে বন্ধুরা তো কবিতাই লিখে ফেলেছিল, শান্তা বড় শান্ত মেয়ে। তবে আজ আর তিনি মোটেই শান্ত নন, একেবারে কড়া প্রশাসক। কোভিড যুদ্ধের সেনাপতি ডক্টর শান্তা দত্ত। যেখানেই যাব সেখানে এক্সেল করব, এটা লক্ষ্য ছিল।
যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছিলেন, কিন্তু ললাট লিখন ছিল অন্যরকম। তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করলেন, কিন্তু তাতেও মন বসেনি। শেষমেশ শুরু গবেষণা। জীবনের মোড়টা ঘুরে গেছিল 1996 সালে জেনেভায় সেই হুয়ের ফেলোশিপ প্রোগ্রামে। আমি তখন বুঝলাম যে রিসার্চটা কত দূর এবং কোথায় মানুষকে নিয়ে যেতে পারে। মানে ওই যে রিসার্চের ভালোবাসাতে পড়লাম, তারপরে কিন্তু রিসার্চ হ্যাজ বিকাম মাই প্যাশন। সাফল্যের বহু সিঁড়ি ভেঙে আজ তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন বা NIRBI এর ডিরেক্টর। সংক্রামক রোগ নিয়ে তার গভীর অনুসন্ধান, তিনটি পেটেন্টও রয়েছে তাঁর। তবে শান্তা দত্ত কিংবা সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের বড়বেলার অংশ গবেষণাগারে কাটলেও আরেক বঙ্গতনয়ার জীবনে ল্যাব শব্দটার আগমন সেই ছোট্টবেলাতেই। স্কুলে পড়ার সময় সহপাঠীরা যখনই প্রশ্ন করত বাবা কি করেন, মুহূর্তে মেয়েটা উত্তর দিত আমার বাবা ল্যাবে যায়। গবেষণার প্রতি ভালোবাসার শুরু তখন থেকেই। বাবা যদিও কখনো পড়াশোনা নিয়ে চাপ দেননি, শুধু বলতেন মা যখন সন্ধেবেলা শাঁখে ফু দেবে তোমাকে বই নিয়ে বসতে হবে। ব্যাস, ওই নিয়মানুবর্তিতাকে পাথেয় করেই মা বাবার দলে ভিড়লেন, প্রেমে পড়লেন ফিজিক্সের, আর সুখ দুঃখের সঙ্গী হল রবি ঠাকুরের গান। প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে। গবেষণার সবচেয়ে ইউনিক জিনিস সেটা হচ্ছে আপনি আগে থাকতে তার উত্তরটা জানেন না, উত্তরটা খুঁজছেন এবং উত্তরটা খোঁজার জন্যে বিভিন্ন ধরনের পাথ নিচ্ছেন। সব পাথগুলোই যে ঠিক উত্তর দেবে তার কোনো মানে নেই। কাজে অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের পরে একটা যখন ঠিক উত্তর পাওয়া যায়, সেটার যে আনন্দ সেটা অনেক টাকা অনেক কিছু দিয়েও কেনা যায় না। উত্তর কলকাতার বাগবাজার মাল্টিপারপাস স্কুল থেকে ফ্রান্সে পোস্ট ডক্টরেট, আর দীর্ঘ পথ পাড়ি দিয়েই আজ সেই মেয়ে দেশের বিজ্ঞান চর্চার অন্যতম প্রাণকেন্দ্র সত্যেন্দ্রনাথ বসু ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসের ডিরেক্টর। তিনি অধ্যাপক তনুশ্রী সাহা দাশগুপ্ত। বিজ্ঞান গবেষণার অনন্ত পথের এই 3 উজ্জ্বল যাত্রীকে এবিপি আনন্দর কুর্নিশ। সেরা বাঙালি সম্মান গ্রহণের জন্য মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, ডক্টর শান্তা দত্ত এবং ডক্টর তনুশ্রী সাহা দাশগুপ্তকে। আর তাদের হাতে সম্মান তুলে দিতে মঞ্চে ডেকে নেব কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছি। এবার সময় সেরার সেরা বাঙালিকে সম্মানিত করার। প্রতিবারের মতো এবারও মঞ্চে ডেকে নেব এবিপি আনন্দর সম্পাদক সুমন দেকে। সুমনদা, এতক্ষণে আমরা আর দর্শকরা প্রত্যেকেই বুঝে গেছি যে সেরা বাঙালি অনুষ্ঠানের এবারের এই 20তম সংস্করণটা আগের সমস্ত বছরের থেকে একেবারে আলাদা। দেখো প্রিয়াঙ্কা, এত বছর ধরে আমরা সেরা বাঙালি সম্মান যাদের জানাতে পেরেছি তারা প্রত্যেকেই নিজ গুণে নজর কেড়েছেন।
আবার আমাদের মধ্যে এমন বহু মানুষ আছেন যারা একেবারে নীরবে সবার চোখের আড়ালে কাজ করে চলেন। সমাজের শরীরে তারা হলেন শিরদাঁড়ার মতো, বাইরে থেকে সবসময় দেখা যায় না, কিন্তু তারাই সমাজকে সোজা রাখেন, একেবারে রিজু রাখেন। একদমই। এই বাংলার প্রত্যেক প্রান্তেই তো এমন অসাধারণ মানুষরা আছেন, চুপচাপ পাদপ্রদীপের আলো থেকে বহু দূরে তারা নীরবে তাদের কাজ করে চলেছেন। 2 দশক পেরিয়ে এমন বাঙালিদের নতুন করে জানা, এও তো এক পরম প্রাপ্তি। দেখো, বাঙালি নাকি 20তেই বুড়ি আর 12তেই বুড়ো, এ দুর্নাম তো সেই ছোটবেলা থেকে শুনে আসছি। তাই ভাবনা ছিল সেরা বাঙালির 20র ক্যানভাসটা ঠিক কেমন হবে। আর অদ্ভুত সমাপতন এবছরই আমাদের শহর সাক্ষী হলো তিলোত্তমার ভয়াবহ ঘটনার। বাঙালি আবার প্রতিবাদে গর্জে উঠল। প্রমাণ হলো তেমন করে কেউ যদি ডাক দেয় তবে তা এড়ায় কার সাধ্যি। ভাবুন, একটা ডাক, একটা আহ্বান লক্ষ লক্ষ মানুষকে টেনে আনলো রাজপথে। কিন্তু তাহলে কতটা জোরালো, কতটা সময়োপযোগী হতে হয় সেই আহ্বানকে, কতটা তীব্র হতে হয় সেই ডাক। অথচ সেই আহ্বান ছিল নীরব। সমাজ মাধ্যমে একটা ডাক, একটা পোস্টার যে কত শক্তিশালী হতে পারে সেটা আমরা দেখলাম গত 14ই আগস্ট রাতে। 8 থেকে 80 দল, মত, রাজনৈতিক রং, পেশাগত পরিচয় মিলেমিশে একাকার হয়ে গেল রাজপথের জনস্রোতে। পায়ে পায়ে তৈরি হলো ইতিহাস। আর প্রতিবাদের সেই দাবানল তৈরি হয়েছিল যা স্ফুলিঙ্গ থেকে প্রথম ডাক দিয়েছিলেন যিনি। এবারের সেরা সেরা বাঙালি সম্মান তাকেই। যে একা সেই সামান্য। ছোটবেলায় ভাব সম্প্রসারণ করতে গিয়ে বারবার হোঁচট খেত মেয়েটা। তবে কি একার কোনো জোর নেই, নেই একার কোনো ক্ষমতা? পাঠ্য বইয়ের ওই কথায় বিশ্বাস ছিল না মোটেই। প্রাক স্বাধীনতার রাতে সেই মেয়েই প্রমাণ করে দিয়েছে একা কত দূর যাওয়া যায়, একজোট করা যায় কত মানুষকে একার জোরে। 9ই আগস্ট আরজিকর মেডিকেলে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনার ঠিক পরদিন ফেসবুকে একটা পোস্ট, মুষ্টিবদ্ধ হাতে ধরা এক ফালি চাঁদ, যে চাঁদনি রাতে মেয়েদের প্রাপ্য শুধুই ভয়, সেই রাত দখলের ডাক। প্রাক স্বাধীনতা দিবসের রাতে মেয়েরা রাত দখল করো। কেষ্টপুরের মেয়ে রিমঝিম সেনা নিজেও কল্পনা করতে পারেননি তাঁর এক ডাকে এক হতে পারে লক্ষ লক্ষ মুষ্টিবদ্ধ হাত, সমাজের শিরায় ছড়িয়ে দিতে পারে প্রতিবাদের শিহরণ। রাত কোথাও একটা রিজার্ভড রয়েছে একজন জেন্ডারের জন্য, সেটা পুরুষদের জন্য, তাহলেই সেটা কোথাও আসবে না এই ধরনের কোনো লক্ষ্যে যে তাতে কিছু ভুল হচ্ছে। এইটা বারবার এস্টাবলিশড হতে থেকেছে সমাজে। তার জন্য মনে হয়েছিল যে এই প্রমাণটা কোথাও করাটা জরুরি। শিহরিত হয়েছিলেন রিমঝিমও পরদিন যখন ফোনের স্ক্রিনে ফুটে উঠেছিল একটা বার্তা, হোপ ইয়োর সান ইজ ব্রাইট। যে সে কেউ নন, মেসেজটা পাঠিয়েছিলেন জ্যান রোজ। 1967 সালে পেন্টাগনে সেনাবাহিনীর উদ্ধত বেয়নেটের সামনে ক্রিসান্থিমাম হাতে দাঁড়িয়েছিলেন যে নবীনা। আমার কোথাও মনে হয়েছে যে শত শত সাধারণ নারীরা যারা বাড়ি থেকে বেরিয়ে এসে এই আন্দোলনে যোগদান করেছিলেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। দলহীন ঝান্ডাবিহীন নৈশ অভিযানের মুখ রিমঝিম প্রশ্ন করেছেন, রাত কি কারো একার সম্পত্তি? তাঁর মুখেও শোনা গেছে সেই উক্তি, সব লড়াই জেতার জন্য নয়, কিছু লড়াই করতে হয়, লড়াইয়ে যে আছি সেই বার্তাটা দিতেও। প্রেসিডেন্সির প্রাক্তনী সমাজবিদ্যার ছাত্রী রিমঝিমের গবেষণার বিষয় গৃহশ্রমিক, কারণ তিনি মনে করেন মেয়েদের খুব সহজেই সস্তার শ্রমিকে পরিণত করা যায়। কৃষকের হয়ে পথে নেমেছেন এনআরসি সিএ এর বিরোধিতায়, বারবার সামিল হয়েছেন নিপীড়িতের যুদ্ধে। তবে কেষ্টপুরের কন্যা 14ই আগস্ট রাতে জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়। যত বেশি মহিলারা স্বাধীনভাবে বাঁচতে শিখছেন তত বেশি করে তাদের উপরে নির্যাতনের প্রকার আরও বেশি হিংস্র হচ্ছে। তো এই জায়গাতে কোথাও কোনো পার্টি অ্যাড্রেস করে উঠতে পারেনি, সুতরাং মানুষ এমনিতেই প্রায় রেগেছিলেন এবং মানে শান্ত ছিলেন আর কি, উনি কোনো রাস্তা দেখতে পাচ্ছিলেন না। সেখান থেকে কোথাও তারা রেজোনেট করেছেন এই কলটার সাথে, সেটাই মনে হয়। শক্ত চোয়াল, প্রত্যয়ী চোখ, ঘরকুনো বাঙালির সুখী স্নায়ুতন্ত্রে তিনি ঢেলেছেন
প্রতিবাদের স্রোত। তিনি একাই 100, হাজার, লক্ষ। তিনি রিমঝিম সিনহা, আমাদের এবারের সেরার সেরা বাঙালি। সেরা সেরা বাঙালি সম্মান গ্রহণের জন্য রিমঝিম সিনহাকে মঞ্চে আসতে অনুরোধ করব, আর তার হাতে এই সম্মান তুলে দিতে মঞ্চে ডেকে নেব আর এক সেরা সেরা বাঙালি, ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান শ্রী অরূপ রাহাকে। দেখুন, অনেকে বলছেন যে এই ছোট্টখাট্ট মেয়েটা আসলে নাকি হ্যামলিনের বাঁশিওয়ালা। সমাজবিদ্যার ছাত্রী মাঝরাতে গোটা সমাজকে রাস্তায় নামিয়েছে। আমাদের এই রাজ্যে নাকি রাজনৈতিক দল ছাড়া কেউ ব্রিগেডও ভরাতে পারে না, আর লোকও জড়ো করতে পারে না। তো যে রিমঝিমের ডাকে কলকাতার রাজপথে জনপ্লাবন নামলো, সে সিপিএম, বিজেপি, তৃণমূল নাকি নকশাল। অনেক বাঙালি আর এক কদম এগিয়ে ভাবছেন, বলছেন রিমঝিমের পেছনে কে আছে, আমেরিকা না চীন? তাই রিমঝিমের কাছে আমার প্রশ্নটা থাকবে, রিমঝিম, তোমার রাজনৈতিক রং কি? প্রথম কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই সম্মান একেবারেই আমার বলে আমি মনে করছি না। এই সম্মান সেই প্রত্যেক সাধারণ ঘরের নারীর, যারা প্রত্যেক দিন নিজের নিরাপত্তা, নিজের স্বাধীনতা নিয়ে লড়াই করছেন এবং অন্যকে সাহস যোগাচ্ছেন। এবং এটা আমার একটা রিকোয়েস্ট যে আপনাদের রেকর্ড বুকেও এইটা যাতে রিমঝিম সিনহার নামে না লেখা থাকে, এটা প্রত্যেক সাধারণ নারীর নামে লেখা থাকে যারা এই বাংলার রয়েছেন। অসাধারণ। দেখুন, এমনিতে সাহিত্যে কিন্তু রিমঝিম শব্দটা বৃষ্টির অনুষঙ্গে বেশি ব্যবহার করা হয়, কিন্তু এখানে বর্ষণের সঙ্গে গর্জনটাও স্বাগত। বেঁচে থাক বাঙালির এই প্রতিবাদের গর্জন। রিমঝিম, অনেক ধন্যবাদ তোমায়। অরূপবাবু, অনেক ধন্যবাদ। আমি এতক্ষণ লক্ষ্য করছিলাম, আজ মঞ্চে যারা উঠলেন তারা প্রত্যেকেই তো আমাদের একান্ত আপনজন। সবাই যেন চেনা, একেবারে আমাদের পাশের বাড়ির মেয়ে, আবার তারা অসাধারণ। একদমই তাই। আসলে এরা সবাই সাধারণের মধ্যে অসাধারণ, আক্ষরিক অর্থেই 20-তে 20। এরা প্রত্যেকে যেন নারী শক্তির জ্বলন্ত উদাহরণ, যাদের কৃতিত্ব অসাধারণ হলেও সাধারণভাবে আমরা কুর্নিশ জানাতে ভুলে যাই। এই 20তম বছরে পা দিয়ে এবারের সেরা বাঙালি তাদের জন্য নিবেদিত। এক তিলোত্তমাকে হারিয়ে আমাদের মন যখন ভারাক্রান্ত, চতুর্দিকে রোজ এত খারাপ ঘটনা, তখন এই রাজ্যের ব্যতিক্রমী নারীদের মধ্যে আলোর সন্ধান করেছি আমরা। এবার এই মঞ্চে দাঁড়িয়ে আসুন একবার ফিরে দেখি গত 19 বছরের সেরা বাঙালির কিছু সেরা মুহূর্ত। সেরা বাঙালি দেখতে দেখতে প্রায় 2 দশক পার। যে দায়িত্বটাই দেওয়া হোক না কেন, আমার যেটা কর্তব্য, যে কোনো শিখরে পৌঁছে দিতে পারে। এই ধরনের স্বীকৃতি পাওয়া, পারফরম্যান্সের রেকগনিশন, শুধু একটাই কথা বলতে চাই, ইটস বিগার দ্যান অস্কার অর ফিল্ম ফর এনিথিং। বাঙালি প্রেম বেশ বড়। বাঙালি হলেই 7 খুন মাপ। নোবেলের কথা এখন ভাবছি না আমি। কলকাতার একটা জিনিস, একটা প্রচন্ড পিছুটা কলকাতাও আমাতে আছে এবং থাকবে। দর্শকদের আশীর্বাদ, এটার সঙ্গে আমি একমত। এত প্রাণস্পর্শী করে তোলে। আমার প্রশ্নের উত্তর গদ্যে দেবে না গানে? চোখে জল এসে গেছে। কাঙালের মতো এই ভালোবাসাটুকুই নিজে ধন্য হচ্ছে। আপনাদের এই স্নেহ আমার কাছে সবাই সেরা। ইট ইজ হোয়াটস ওয়েটিং ফর। সেরা বাঙালি 2024। 2 দশক পার করে এই স্মরণীয় মুহূর্তে যে 20 জন অসামান্য নারীকে সম্মানিত করতে পারলাম আমরা, নিজের নিজের ক্ষেত্রে তারা প্রত্যেকে বীরাঙ্গনা, আক্ষরিক অর্থেই বীর কন্যা। মেধার পরিশ্রমে 10 দিক আলোকিত করে
তারাই শক্তি, তারাই শক্তি স্বরূপা। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব সেই 20 জন অনন্যাকে, আজ যাদের সম্মানিত করতে পেরে আসলে সম্মানিত হলাম আমরাই। আর প্রতিবার গত 20 বছর ধরে এই মুহূর্তে যে কথাটা বলি, এক অবিস্মরণীয় মুহূর্ত। আমার চিত্রগ্রাহক বন্ধুদের জন্য সুবর্ণ সুযোগ ইতিহাসকে ফ্রেমবন্দি করার।